আজকে আমি কথা বলবো মার্কেট যখন ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, যখন মার্কেট ক্রমাগত আহ, দিনের পর দিন পড়ছে, তখন আমাদের কি করা উচিত, কি করা উচিত না, এই বিষয়ে। আমি যখনই মার্কেট পড়ে, তখন আমি যখনই দেখি সোশ্যাল মিডিয়াগুলো, দেখা যায় কি মানুষ যারা রিটেল ইনভেস্টার, আমার মতন যারা রিটেল ইনভেস্টার, তারা সবাই প্যানিক করছে। তো আমাদের সবার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে প্যানিক করা বন্ধ করা। হ্যাঁ, এটা ঠিক কথা যে মার্কেট যখন পড়ে তখন সবারই খারাপ লাগে। আজকে আমার পোর্টফোলিও যখন পড়েছে তখন আমারও খারাপ লেগেছে। এবং লাস্ট কিছু মাস ধরে অবশ্যই যদি আমরা মার্কেটের অবস্থা দেখি, তাহলে সবারই খারাপ লাগার কথা। কিন্তু যেটা করতে হবে, প্যানিক করা বন্ধ করতে হবে। কারণ আমরা যদি দেখি, মার্কেটের ধর্মই হচ্ছে এটা, যে মার্কেট কোনো একটা সময় আমাদের রিটার্ন দেয়, আবার মার্কেট সেই রিটার্নটা আমাদের কাছ থেকে কিছুটা নিয়ে নেয়। আবার যখন মার্কেট আমাদেরকে দেয়, তখন আমরা যতই লস করেছি তার থেকে অনেক বেশি মার্কেট আমাদেরকে প্রফিট করে দেয়। এই এই জিনিসটাই কিন্তু কনস্ট্যান্ট। আজকে যদি আমরা বিভিন্ন ক্র্যাশ দেখি, প্রত্যেকটা ক্র্যাশের থেকে কিন্তু আমরা রিকভার করেছি একটা না একটা দিন। হ্যাঁ, হয়তো তার ক্র্যাশের সময় আমাদের কিছুটা ব্যথা নিতে হয়েছে, যে আমাদের পোর্টফোলিও ডাউন, সেটা করোনার সময় হোক, 2008 হোক, 2017-18 পর দেখা যায় যদি, সেক্ষেত্রেও একই জিনিস হয়েছে। তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, মার্কেট মার্কেট হচ্ছে একটা খেলার মতন, অনেকটা বলতে পারি। যে খেলায় যেরকম হার জিত আছে, কোনো একটা টিম কোনো একটা ম্যাচ জেতে, আবার পরের ম্যাচটা হেরে যায়, আবার জেতে, আবার হারে। তো এরকমভাবে মার্কেটও এরকমভাবে হয় যে কোনো একটা মাস মার্কেট ভালো করলো, তারপরের মাসটা মার্কেট খারাপ করলো। তো আলটিমেটলি মার্কেটে যেখানে যাওয়ার সেখানে চলে যায়। হ্যাঁ, হয়তো তার মাঝে আমাদের কিছু ব্যথা দিয়ে যায়। একই রকমভাবে যদি আমরা দেখি যে মার্কেট কিন্তু একই রকমভাবে আমাদের আনন্দও দেয়, তখন আমরা টাকা কামাই, আমরা সবাই। তো এটা মার্কেটের ধর্ম। আমাদেরকে এইটা নিয়েই আমাদের থাকতে হয়, মার্কেটেই থাকতে হয়। তো সবার প্রথমে আমাদের প্যানিক বন্ধ করতে হবে। যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন মানুষ যখনই মার্কেট করতে শুরু করে, এই হয়েছে, ওই হয়েছে, এই কারণ, সেই কারণ, কারণ খুঁজেও না খুব একটা লাভ নেই। কারণ যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। আজকে যদি কালকে মার্কেট পড়বে না উঠবে সেটা যদি আজকে জানতে পারতাম, তাহলে ভালো হতো। এবার মার্কেট পড়ে গেছে, তারপরে আমরা কারণ খুঁজি, হ্যাঁ মার্কেট কেন পড়েছে। তো এটা করেও খুব একটা লাভ নেই। তো আমাদের এই ডেইলি যে মুভমেন্ট হচ্ছে, সেই জিনিসটার থেকে আমাদেরকে বেরোতে হবে। যে আজকে মার্কেট 1% আপ, 1% ডাউন, 2% আপ, 2% ডাউন। কারণ এগুলোর কোনো ইউজ নেই। আলটিমেটলি আমরা যদি ইনভেস্টর হিসাবে যদি মার্কেটে থাকতে চাই, তো মার্কেটের ধর্মই হচ্ছে এটা, যে মার্কেট একটা সময় উঠবে, একটা সময় পড়বে, আবার মার্কেট উঠবে। আজকে যদি আমি 100 টাকা লাগাই, সেই 100 টাকাটা যাবে 110 টাকায়, তারপর মার্কেট যখন পড়বে সেটা হয়ে যাবে 80 টাকা। কিন্তু আবার যখন মার্কেট সেটা রিটার্ন দেবে, যখন আবার মার্কেট উঠতে শুরু করবে, সেই 80 টাকাটাই আমরা দেখবো 150 টাকা হয়ে গেছে। তো ইট ইজ আ পার্ট অফ আ গেম। যে মার্কেট পড়ছে, এটা নিয়ে খুব একটা প্যানিক করা উচিত না। এই সময় আমাদের যেটা মেন করা উচিত কাজ, যে আমাদের পোর্টফোলিও কোম্পানিগুলোর দিয়ে একবার তাকিয়ে দেখা, যে আমাদের পোর্টফোলিও কোম্পানিগুলোর মধ্যে সেলস গ্রোথ কত আছে। সেটা যদি নন ফাইন্যান্সিয়ালস হয়, যদি ফাইন্যান্সিয়ালস হয় সেক্ষেত্রে আমরা কী দেখবো, ইউএম গ্রোথ কত আছে, অ্যাসেট কোয়ালিটি কীরকম আছে। এই জিনিসগুলো আমরা দেখবো কি, যখন ফাইন্যান্সিয়ালস কোম্পানি মানে ব্যাংক, এনবিএফসি যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে। আর যখন আমরা দেখবো কনজিউমার কোম্পানি, কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সেগুলোর ক্ষেত্রে কী দেখবো, যে আমাদের সেলস গ্রোথ সেলস গ্রোথ কত আছে, সেটা কি কম নাকি বেশি। কারণটা হচ্ছে সেলস গ্রোথ কেন এত ইম্পর্টেন্ট। একটা কারণ ধরা যাক, বা একটা উদাহরণ ধরা যাক, কারণ ঠিক না, একটা উদাহরণ ধরা যাক। আজকে রিলায়েন্স রিলায়েন্স আজকে ইন্ডিয়া সব থেকে বেশি সেলস করে। রিলায়েন্স মোটামুটি করে 9 লাখ কোটি টাকা, 9 লাখ কোটি টাকা সেলস রিলায়েন্স করে প্রতি বছর। আর আমার কোম্পানি ধরা যাক করে 10,000 কোটি টাকা। তো আজকে 10,000 কোটি টাকা
থেকে 9 লাখ কোটি টাকা পৌঁছাতে গেলে, মানে রিলায়েন্সের জায়গায় যদি আমার কোম্পানি পৌঁছাতে হয়, তাহলে আমার কোম্পানির কী লাগবে? গ্রোথ। আমরা কখনো মার্কেটে এই জিনিসটা দেখবো না যে কোনো একটা কোম্পানি সেলস ধরা যাক 1 লাখ কোটি টাকা, আর একটা কোম্পানির সেলস হচ্ছে ধরা যাক 40,000 কোটি টাকা। আমরা কখনো দেখবো না 40,000 কোটি টাকার কোম্পানিটা 1 লাখ কোটি টাকার কোম্পানির ওপরে র্যাঙ্কে আছে। মানে আজকে রিলায়েন্স সবার উপরে আছে। কেন আছে? অন্য কোনো কোম্পানিও থাকতে পারতো, অন্য একটা ছোটো কোম্পানি 1 নম্বরে থাকতে পারতো। কেন এইচডিএফসি 3 নম্বরে আছে? কেন টিসিএস 2 নম্বরে আছে? আজকে অন্য কোনো একটা কোম্পানি থাকতে পারতো, কিন্তু নেই। কেন নেই? কারণ রিলায়েন্স সব থেকে বেশি সেলস করে, টিসিএস, এইচডিএফসি এরা হচ্ছে টপ 3। যদি আমরা দেখি যে এদের থেকে সেলস বেশি কেউ করে না কিন্তু। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো একটা কোম্পানি হয়তো ভ্যালুয়েশন এদিক ওদিক আছে বলে হয়তো সেই কোম্পানি 3, 4, 5 র্যাঙ্ক এদিক ওদিক আছে, কিন্তু আমরা কখনো দেখবো না যে কোনো একটা 10,000 কোটি টাকার কোম্পানি 1 নম্বরে চলে গেছে আর রিলায়েন্স 9 লাখ কোটি টাকার সেলস করে 2 নম্বরে চলে এসেছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখবো না। তাহলে আজকে আমার কোম্পানি, আমার যে পোর্টফোলিওর কোম্পানি, যেটার সেলস হচ্ছে 10,000 কোটি টাকা, সেই কোম্পানিটার ভ্যালুয়েশন বাড়তে গেলে কী লাগবে? সেই কোম্পানিটার ভ্যালুয়েশন বাড়তে গেলে যেটা লাগবে সেলস গ্রোথ। তাহলে তো আমার কোম্পানি রিলায়েন্সের আশেপাশে যেতে পারবে। তা না হলে কীভাবে যাবে? তা না হলে কোনোভাবেই যাওয়া সম্ভব না। রিলায়েন্স আজকে 9 লাখ কোটি টাকায় আছে, তো একমাত্র সেলস গ্রোথের ভাবেই একমাত্র যেতে পারে কাছাকাছি জায়গায়। তো এই জন্য হচ্ছে সেলস গ্রোথ খুব ইম্পর্ট্যান্ট। যে আমাদের সবসময় দেখতে হবে যে আমার যে পোর্টফোলিওর কোম্পানিটা আছে, সেই কোম্পানিটা ওই সেক্টরে সবথেকে হাইয়েস্ট সেলস গ্রোথ আছে কি না। যেরকম ধরা যাক জুয়েলারি সেক্টর হোক কি ফাইন্যান্স সেক্টর হোক, তো ফাইন্যান্স সেক্টরের ক্ষেত্রে কী দেখতে হবে? এইউএম গ্রোথ আছে কিনা। যে প্রাইভেট যে ব্যাঙ্কগুলো, সেই ব্যাঙ্কগুলোর যে ধরা যাক এইউএম আছে, সেই ব্যাঙ্কগুলোর যে গ্রোথ, এইউএম গ্রোথ, সেটা কি অন্য কোম্পানির থেকে বেশি? যদি বেশি হয় সেই কোম্পানিটা আমার পোর্টফোলিও থাকবে। তো এই জন্য সেলস গ্রোথ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস যেটা আমরা সবাই করে থাকি, যে আমরা কল পড়ি না কোনো কোম্পানির ম্যানেজমেন্টের কথা শুনি না। আমরা কি করি? ম্যানেজমেন্ট বাদ দিয়ে আমরা পৃথিবীর সবার কথা শুনে নিই, কিন্তু যে বিজনেস চালাচ্ছে তার কথা আমরা কেউ শুনি না। আমরা শুনবো কি নিউজ মিডিয়া, এদের কথা শুনবো, কোনো একটা অ্যানালিস্টের কথা শুনবো, কিন্তু আমরা কখনোই অ্যানালিস্টের কথা ম্যানেজমেন্টের কথা আমরা কখনোই শুনবো না। আমাদের মধ্যে বেশিরভাগই, আমি যতখানি এক্সপিরিয়েন্স করেছি, আমাদের মধ্যে যারা রিটেল ইনভেস্টর হয় তাদের বেশিরভাগ কল সম্পর্কে জানে না যে কল জিনিসটা কী। আমরা কি করি? রেজাল্ট দেখি, কিছু কিছু জন, সবাই অবভিয়াসলি দেখে না। আমরা কি করি? রেজাল্ট দেখি। আমরা কি দেখি? যে কোম্পানি অতীতে কী করে এসেছে, পাস্টে কী করে এসেছে। যে আজকে এইচডিএফসি ব্যাঙ্ক পাস্টে কী করে এসেছে আমরা এটা দেখি। এইচডিএফসি একটা এত বড় ব্যাঙ্ক, তার উপরেই আমরা কী করি? হ্যাঁ, এইচডিএফসিতে চলো টাকা লাগিয়ে দিই। কিন্তু আমরা এখন গাড়ি চালাই, আমরা কি চালাই? আমরা কি দেখে চালাই? সামনে দেখে চালাই? আমরা কি মিরর দেখে গাড়ি চালাই? অবভিয়াসলি না। আমরা সবসময় কী করি? সামনের দিকে রাস্তা ফাঁকা আছে কি রাস্তা ভিড় আছে, তো এটাই হলো কথা। কিন্তু আমরা যখন স্টক মার্কেটে চলে আসি, আমরা কী করি? আমরা পেছনে দেখে গাড়ি চালাই, যে পেছনে কোম্পানিটা কীরকম ছিল, কিন্তু সামনে কী আছে কোম্পানিটার সেটা আমরা দেখি না। আজকে যদি দেখা যায় এইচডিএফসি ব্যাঙ্ক, এইচডিএফসি 30% গ্রোথ করতো আগে, এখন সেই গ্রোথটা নেই। সেজন্য আমরা কী ভাবি? যে এইচডিএফসি ব্যাঙ্ক এতদিন রিটার্ন দিয়ে এসছে, তো এখনও এইচডিএফসি ব্যাঙ্ক রিটার্ন দিতেই থাকবে, কিন্তু এটা কখনো হয় না। আমাদের যদি রিটার্ন দিতেই থাকতো তাহলে তো একটা সময় 1 নম্বরে চলে আসতো, টিসিএসকে পিছিয়ে দিত, এইচডিএফসি ব্যাঙ্ক 2 নম্বরে চলে আসতো, রিলায়েন্সকে পেরিয়ে যেত। কিন্তু এটা কখনোই হয় না যে কোনো কোম্পানির সেলস গ্রোথ নেই কিন্তু ওই কোম্পানির স্টক চলতেই থাকছে। এটা কখনো হয় না। আজকে আমরা বাজাজ ফাইন্যান্সের দিকে যদি তাকাই, একই জিনিস আমরা দেখবো যে বাজাজ ফাইন্যান্স আগে 30% একই রকম গ্রোথ করতো, কিন্তু এখন সেটা আমরা যদি দেখি সেটা 20s ঘরে চলে এসছে, 20 ঘরে চলে এসছে।
আর বাজাজ ফাইন্যান্সকে আমরা যদি দেখি লাস্ট 3 বছরে তো চলেই নি। কিন্তু আমরা এটাই ভাবি যে হ্যাঁ বাজাজ ফাইন্যান্স এত বছর তো রিটার্ন দিয়ে এসছে, মানে এখনও রিটার্ন দেবে, কিন্তু ওই যে আমরা পেছনে দেখে আমরা গাড়ি চালাচ্ছি, আমরা সামনে দেখি না। আমরা বাজাজ ফাইন্যান্সের যারা ম্যানেজমেন্ট, এইচডিএফসি যারা ম্যানেজমেন্ট, তাদের কথা আমরা শুনি না। আমরা দেখবো কি রেজাল্ট, দেখবো যে পেছনের রেজাল্ট কী চলে এসছে। পেছনের রেজাল্ট মার্কেট কখনো কেয়ার করে না। মার্কেট এটাও কোনো কেয়ার করে না যে ওই কোম্পানিটা কোন গ্রুপের কোনো কোম্পানি কিনা। মানে আমি বলতে চাইছি আমরা অনেকেই আমরা ভেবে নিই যে হ্যাঁ বাজাজ কোম্পানির গ্রুপ কোম্পানি, এই মানে বাজাজ গ্রুপের কোম্পানি মানে সেই কোম্পানি রিটার্ন দেবে। আমরা এই ভেবে চলি, আমরা রিলায়েন্স কোম্পানির গ্রুপ মানে সেই কোম্পানির রিটার্ন দেবে, কিন্তু এটা কখনো হয় না। মার্কেট সবসময় দেখে কোম্পানির রেজাল্ট কী আসছে, কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে, কোম্পানির ম্যানেজমেন্ট কি গাইডেন্স বাড়াচ্ছে কি গাইডেন্স কমাচ্ছে, কোম্পানির ম্যানেজমেন্ট পরবর্তী 1-2 বছরে কী হবে সেটা বলছে। আমরা ওইসব আমরা করি না কিছু। আমরা দেখি কি যে হ্যাঁ এটা বাজাজ কোম্পানির গ্রুপ, তো চলো তুলে নাও, এটা রিলায়েন্সের কোম্পানি তো তুলে নাও, কিন্তু এটা কখনোই হয় না। আমরা যদি এটা হতো তাহলে কী হতো যে আজকে রিলায়েন্স 1 নম্বরে, 2-এ থাকতো জিও ফাইন্যান্স, তারপর এইচডিএফসি আছে 3-এ, 4-এ থাকতো এইচডিএফসি লাইফ, বাজাজ ফাইন্যান্স আছে, তার বাজাজ ফাইন্যান্সের নিচে থাকতো বাজাজ ফিনসার্ভ, বাজাজ অটো, সব বাজাজ কোম্পানির গ্রুপ ওপরে চলে এলো। আর সব যারা বাজাজ কোম্পানির গ্রুপ না, যারা রিলায়েন্সের গ্রুপ না, সবাই নিচে চলে গেল। কিন্তু এটা কখনো হয় না। মার্কেট সবসময় দেখে যে কোনো কোম্পানির কত পার্সেন্ট গ্রোথ আছে, গ্রোথ আছে, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। যে এটা দেখা যে আমার কোম্পানির গ্রোথ আছে কিনা। কল পড়া এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। কল না পড়ে তো আমার মনে হয় যে কোনো স্টকে ইনভেস্ট করা উচিতই না। কারণ যেটা আমরা দেখে এসেছি, এইচডিএফসি ব্যাংক এত বছর ধরে ভালো রেজাল্ট করে এসছে, কিন্তু আজকে ম্যানেজমেন্ট কোনো গাইডেন্স দেয় না, ম্যানেজমেন্ট কিছু বলে না যে আমরা কি করবো না করবো, পুরো গ্রোথই হাওয়া হয়ে গেছে। তো ম্যানেজমেন্ট আর কী বলবে? আমরা কী ভাবি যে কলে ম্যানেজমেন্ট ভুলভাল বলবে, কিন্তু আসলে ম্যানেজমেন্ট কখনো ভুলভাল বলে না, কখনো বলে না, এটা ঠিক কথা না। বলে হয়তো, এটা হতে পারে ম্যানেজমেন্ট যেটা গাইডেন্স আজকে দিচ্ছে, হয়তো পরবর্তী 1 মাস 2 মাসে হয়তো কিছু একটা সমস্যা হয়ে গেল কোম্পানির সাথে, কিছু একটা ইকোনমিক সমস্যা হতে পারে, কিছু একটা অন্য কিছু সমস্যা হয়, কারণ পৃথিবীতে সবসময় কিছু না কিছু ঘটে চলে। তো কোম্পানি সবসময় ইচ্ছা করে ভুল দেয় না, বা ভুল দেয় না এটাও বলবো না। যদি ভুল দেয়, ধরা যাক কোম্পানি ভুল গাইডেন্স দেয়, তো পরের কোয়ার্টারে কোম্পানি রেজাল্ট খারাপ করে, কোম্পানি যে গাইডেন্স দেয় সেই গাইডেন্স অনুযায়ী যদি কোম্পানি রেজাল্ট না দিতে পারে, তো আমরা কোম্পানিকে সেল করে দেবো। কিন্তু আমরা এই ব্যাপারটাই আমরা করতে পারি না যে কোনো কোম্পানিকে আমরা কিনে নিই, তারপর আর কোম্পানিকে সেল করতে পারি না। তো এই জিনিস, আর আমরা কী হয় যে আমরা ওই স্টকে আটকে পড়ে থাকি যে আমি যে বাইং প্রাইসে আছি সেই বাইং প্রাইসের নিচে আমি সেল করবো না, বাইং প্রাইসে 1 টাকা উপরে হয় আমি সব টাকা আমি সেল করে দেবো। তো এইটা আমাদের একটা ফিক্সড মাইন্ডসেট হয়ে গেছে। সেই ব্যাপারে আমি পরে কোনো একটা কথা বলবো। তো মেইন কথা হচ্ছে এটাই যে মার্কেট যখন পড়ছে, একমাত্র উপায় এই মার্কেটের পেইন থেকে বেঁচে ফেরার, সেটা হচ্ছে যে কোম্পানির রেজাল্ট আসছে কিনা এটা দেখা, কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে এটা দেখা, প্যানিক করা বন্ধ করা। হ্যাঁ, প্যানিক আমরা কখন করবো? যখন দেখবো আমার কোম্পানি রেজাল্ট দিচ্ছে না, তখন আমরা প্যানিক করবো। কিন্তু কোম্পানি যদি রেজাল্ট দেয় ভালো, তাহলে আমাদের কোনো প্যানিক করার কোনো নেই। আজকে হয়তো কোম্পানি 40%-এর গ্রোথ মারছে, কিন্তু কোম্পানির স্টক 40% ডাউন। তো আলটিমেটলি কোম্পানি যদি ভালো করতে থাকে, তো আলটিমেটলি কোম্পানি যত ভ্যালুয়েশন যাওয়ার কথা সেখানে পৌঁছে যাবে, সে 1 বছর পরে হোক কি 2 বছর পরে হোক। কারণ এই ব্যাপার নিয়ে আমাদের চিন্তিত হওয়া দরকার। কারণ আজকে যদি আমরা দেখি রিলায়েন্স, এইচডিএফসি, এরাও তো বহু পুরনো কোম্পানি, এরাও তো প্রচুর ওপর নিচ দেখে এসে, এরাও তো সবসময় 1 নম্বরে ছিল না। এরাও তো এক করে ওপরে আস্তে আস্তে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, যা আমরা কোম্পানি দেখি আজকে। এরা তো বহু বছরের কোম্পানি, এরা তো প্রচুর সাইকেল 2008, 2017, 18, 2020 কোভিড, তারপরেও তো এরা ওপরেই দাঁড়িয়ে আছে, তাই না? কিন্তু কীভাবে দাঁড়িয়ে আছে? কারণ এতে সেলস সব থেকে বেশি। তো আমার যে কোম্পানি আমার পোর্টফোলিওতে আছে, আমাকে কী দেখতে হবে? আমার কোম্পানির যে সেলস গ্রোথ,
সেটা কি সব থেকে বেশি কিনা? সেটা যদি সব থেকে বেশি না হয় তো আমরা সেটাকে বাদ দিয়ে দেবো। আমরা কী করবো, নতুন কোনো কোম্পানি আমরা দেখবো যে এখানে সেলস গ্রোথ সব থেকে বেশি, সেলস গ্রোথ 20%-এর থেকে বেশি, সেলস গ্রোথ ওই সেক্টরের মধ্যে বেশি। আজকে যদি আমরা এইচডিএফসি আর কোটাককে আমরা যদি দেখি, ধরা আছে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কিংয়ের মধ্যে যে এইচডিএফসি আর কোটাক সব থেকে বড় দুটো বড় দুটো বলবো না, টপ কোম্পানিগুলোর মধ্যে একটা। তো আমরা যদি দেখি এইচডিএফসি আজকে কেন ওপরে আছে কোটাকের থেকে, কারণটা হচ্ছে এইচডিএফসি বেশি প্যাট করে। এইচডিএফসি যদি আমরা প্রফিট দেখি সেটা হচ্ছে প্রায় 60,000 crore ওপর। আর আমরা যদি একই রকমভাবে কোটাকের দেখি, ওটাও প্রায় 16-17 হাজার কোটি টাকার ওপরে। তো কেন কোটাক এইচডিএফসির ওপরে আসতে পারেনি? কারণ কোটাক অত বেশি প্রফিট করে না, সেজন্য কোটাক নিচে আছে। এইচডিএফসি অনেক বেশি প্রফিট করে, সেজন্য এইচডিএফসি ওপরে আছে। তো এটাই হলো কথা, যে কোনো যদি আমরা উদাহরণ তুলে নিই, হয়তো এক দুটো এদিক ওদিক হতে পারে, কারণ কি ভ্যালুয়েশনের কারণে, যে কোনো একটা সেক্টরের ভ্যালুয়েশন বেশি হয়, কোনো একটা সেক্টরের ভ্যালুয়েশন কম হয়। তো এটা হতে পারে যে এইচডিএফসি, যেরকম এসবিআই এইচডিএফসি যদি আমরা দেখি, এসবিআই কিন্তু এইচডিএফসির থেকে বেশি প্রফিট করে, কিন্তু এসবিআই কিন্তু এইচডিএফসি নিচ্ছে, কারণ এসবিআই এর যে ভ্যালুয়েশন দেওয়া হয়, যেটা দেওয়া হয়, পিবি যেটা দেওয়া হয়, সেটা কিন্তু এইচডিএফসির থেকে কম। কিন্তু আলটিমেটলি যদি আমার কোম্পানি যদি সাইক্লিক্যাল না হয়, আমার কোম্পানি যদি নর্মাল একটা গ্রোথের কোম্পানি হয়, কনজিউমার হয়, ব্যাংকিং হয়, ব্যাংকিং মানে পিএসইউ ব্যাংকিংয়ের কথা বলছি না, প্রাইভেট ব্যাংকিং যদি হয়, তো আলটিমেটলি কোম্পানি যদি ভালো রেজাল্ট দেয়, হয়তো 1 বছর হয়তো খারাপ করবে, কিন্তু 2-3 বছর 4 বছর লঙ্গার টার্মে সেই কোম্পানি জায়গায় পৌঁছে যাবে যেখানে কোম্পানির যাওয়া উচিত। সেজন্য আমাদের যেটা মেনলি করা উচিত, এটাই করা উচিত যে প্যানিক করা বন্ধ করা, স্টাডি করা আরও বেশি, কোন কোম্পানি ভালো গ্রোথ দিচ্ছে। আমিও আমার এই চ্যানেলের পর বিভিন্ন সেক্টর ওয়াইজ যে কোম্পানির রেজাল্ট কি, কোন কোম্পানির কোন ম্যানেজমেন্ট গাইডেন্স দিচ্ছে, গাইডেন্স বাড়াচ্ছে বা গাইডেন্স কমাচ্ছে, সেই ব্যাপারে আমি পরবর্তীকালে ভিডিও করব। তো মার্কেট করছে, কি করা যাবে, কিছু করার নেই, আমারও কিছু করার নেই, আপনাদেরও কিছু করার নেই। ইট ইজ আ পার্ট অফ দ্য গেম। তো এটা অনেকটা ধরা যেতে পারে, ইন্ডিয়া 2023-এ ওয়ার্ল্ড কাপ হেরেছে, আবার 24-এ ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো ঠিক আছে, এখন 23-এ ওয়ার্ল্ড কাপ চলছে, এরপরে আবার কোনো একটা দিন আমরা সেলিব্রেট করবো যে 2024-এর ওয়ার্ল্ড কাপ চলছে। তো যাই হোক, এটা তো আমাদেরকে প্রত্যেককেই এইটার ওপর দিয়ে যেতে হবে আজকে মার্কেটে থাকতে গেলে, আর নয়তো মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই এটার থেকে বেঁচে ফেরার। তো আজকে এইটুকুই। দেখি, আজকে অনেকটা মার্কেট পড়েছে দেখলাম, সেজন্য আজকে এই ভিডিওটা করলাম। তো এরপরের দিন আমার ইচ্ছা আছে যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট নিয়ে একটু কথা বলার। তারপরে আস্তে আস্তে আমরা বিভিন্ন সেক্টর ওয়াইজ যে কোম্পানিগুলো রেজাল্ট বের করেছে, কারণ মেজরলি যত কোম্পানি ছিল বড় বড়, সেই বড় ছোট অনেক কোম্পানি রেজাল্ট বের করেছে, আরও কিছু কোম্পানি বেরাবে, আরও কিছু সেক্টরে বেরাবে। তো ঠিক আছে, এরপরে আস্তে আস্তে ওই সব ব্যাপারে আমি ভিডিও করবো। তো আজকের জন্য এইটুকুই।